আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ২০, লেখনীতে সুরাইয়া রাফা। নির্বিচ্ছিন্ন ধূসর গোধূলি, সূর্যের লালচে আভা মিলিয়ে গিয়েছে অনেক আগেই। পেন্ট হাউসের চিরাচরিত একঘেয়ে দৃশ্যপটে কিছুটা ভিন্নতা টেনেছে আজ গার্ডসদের অনুপস্থিতি। সকাল থেকেই একের পর এক গাড়িবহর বেরিয়েছে ভবন থেকে। স্টাফ কোয়ার্টার ফাঁকা পেরায়। সারাদিনের সরগম চিত্র ব্যালকনিতে দাঁড়িয়ে একা একাই পরখ করেছে ঈশানী। মাফিয়াদের ব্যাপার স্যাপার খুব একটা মাথায় না ঢুকলেও এতটুকু আঁচ করতে পেরেছে পেন্ট হাউস আজ সুরক্ষামুক্ত। গার্ডসদের অধিকাংশই টেররিতে উপস্থিত নেই। সারাদিনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলোকে মস্তিষ্কে সাজিয়ে বিকেলে থেকেই ধ্যানমগ্ন মেয়েটা। মনে হয় কিছু একটা চলছে ওর মাথায়। আজ আর নিজের রুমে নয়, রান্নাঘর নাম করে কিচেন কাউন্টারে বসে বসেই এক আধবার সূক্ষ্ম নজরে বুলিয়েছে অ্যারিসের অফিস কক্ষের দরজায়। সেখানেও আজ দেহরক্ষী গার্ডগুলো অনুপস্থিত। কি ব্যাপার, কোথায় গেল সব? সসপ্যানে কাঠের খুন্তি নাড়তে নাড়তে একা একাই বিড়বিড়ালো ঈশানী। মেয়েটার ব্যতিগ্রস্ত। রান্নার নাম করে সেই কখন থেকে সুপের হাঁড়িতে একের পর এক মশলা দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে ক্যাবিনেটের সকল কৌটার হাতড়াতে ওর মুঠোয় ধরা দিল কুটকুটে খয়েরি রঙের পানীয় ভর্তি একটা ছোট্ট শিশি, যার গায়ে গুটি গুটি ইংরেজি অক্ষরগুলো দেখা মাত্রই আকস্মাৎ নীলাম্বর নেত্রোদয় পুলকে চিকচিক করে ওঠে ঠুনকো হৃদয়ের প্রবল আত্মবিশ্বাসী মেয়েটা। ভর সন্ধ্যাবেলায় দরজা ভেজিয়ে অফিস কক্ষে বসে আছে অ্যারিস। বাজ পাখির মতো তীক্ষ্ণ শীতল চোখ দুটো তার আইপ্যাডে নিবদ্ধ। চকচকে স্ক্রিনে ভেসে আসছে সেদিনের সেই অজ্ঞাত স্পাই দুটোর প্রতিবিম্ব, যারা অতি কৌশলে নিজেদের আত্মপরিচয় গোপন করে ছবি তুলে নিয়েছিল ঈশানীর। ছবিগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। বাঙালি মেয়েটা টক অব দ্য আন্ডারওয়ার্ল্ডে পরিণত হয়েছে আজকাল। কারণটা অবশ্য অ্যারিস নিজেই। ও মেয়েটাকে যেতে দিলে হয়তো মাফিয়া গ্রুপগুলোর এতটা নজরে আসা তো দূরে থাক, একটা সাধারণ ফ্ল্যাটের দিকে ফিরে তাকাতো কিনা কোনোদিন সন্দেহ। কিন্তু একটা সাধারণ মেয়ের সুরক্ষার কবচ যদি হয় স্বয়ং অ্যারিস ইউভান, তবে অন্য মাফিয়াদের কুটিল নজর আর হিংস্র থাবার সম্মুখীন হওয়াটা তো আর অস্বাভাবিক কিছু নয়। মাফিয়ারা টের পেয়েছে এই মেয়েটা দামি, ব্লাড ডায়মন্ডের চেয়েও দামি। কিন্তু এই দামের পেছনে রহস্যটা কি, সেটাই আপাতত সকলের কৌতূহল। যেই মেয়েটাকে খারাপভাবে ভেঙে ফেলার উদ্দেশ্য এই রাশিয়ান পেন্ট হাউসে নিয়ে আসা, আজ তাকেই বারবার সুরক্ষা দিতে ব্যতিগ্রস্ত অ্যারিস। ও ভেবে পায় না কেন এমন হচ্ছে। হৃদয়টা লাগামহীন, অত্যন্ত পৈশাচিক বেপরোয়া মস্তিষ্কটাকে বরংবার হারিয়ে দিচ্ছে এই অনুভূতিহীন নির্জীব হৃদয়। কি আছে এই নীলাম্বরের মাঝে? আহামরি তো কিছু নয়, তবুও উদ্ভ্রান্ত হৃদয়টাকে দমিয়ে রাখা দুষ্কর। মেয়েটা মস্তিষ্কের চিন্তার পারদ ছাপিয়ে হৃদয়ে ঢুকে যেতে চাইছে এক অনিরাময় ব্যাধি হয়ে। অ্যারিস হাজারবার অস্বীকার করুক, হিংস্রতা আর নিষ্ঠুরতার স্তূপে দমিয়ে রাখুক অপারগতা, কিন্তু সত্যি তো এটাই যে মেয়েকে জেদ দেখানো ওই একরক্তি মেয়েটার জন্য আজকাল কিছু একটা অদ্ভুত অনুভূত হয় হৃদয়ে। হাজারবার নিজে দুর্বলতাহীন পাথর মানবে দাবি করার পরেও সরলতা জড়ানো একজোড়া নীল চোখের মায়ার জোয়ারে আকস্মিক থমকে যায় ওর পুরো দুনিয়া। সুকৌশলী নত্রপল্লব আইপ্যাডে নিবদ্ধ রাখলেও মস্তিষ্ক জুড়ে সরলতার সূক্ষ্ম বিচরণ। বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে থমথমে মুখে বসে আছে অ্যারিস। কনুইয়ের উপর সমস্ত শরীরের ভর ছেড়ে দিয়ে টেবিলের দিকে ঝুঁকে আছে খানিকটা। ঠিক এমন সময় নিঝুম রাতের নিস্তব্ধতা ছাপিয়ে দরজার ওপাশ থেকে ভেসে আসে একজোড়া নীরব পদধ্বনি, সেই সাথে রিনরিন নূপুরের মাদকিত আওয়াজ। সামান্য নূপুরের আওয়াজে কর্ণকুহর সচকিত হয়ে ওঠে অ্যারিসের। না চাইতেও আচমকা মাথা তুলে ব্যাকুল চোখে পরখ করে সামনের দৃশ্যপট। অ্যারিস চাইতে না চাইতে দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে ঈশানী। মেয়েটার চোখে মুখে রাজ্যের কোণঠা, হাতের মাঝে আটকে আছে ধোয়া ওঠা গরম কফির কাপ। ঈশানীকে দেখা মাত্রই পিঠ টান টান করে চেয়ারে গা ছড়িয়ে সোজা হয়ে বসল অ্যারিস। দু চোখের মাঝে আচমকা জাগ্রত ব্যাকুলতা হটিয়ে কপালে টানল কয়েকখানা বিরক্তির ভাঁজ। সেইভাবে মেয়েটার আগাগোড়া
অবধি বিচক্ষণ নজর বুলিয়ে গমগমে আওয়াজে প্রশ্ন ছুড়ল, এখানে কি চাই? প্রতিউত্তর করল না ঈশানী। বিনা বাক্যে হাত বাড়িয়ে অ্যারিসের দিকে এগিয়ে দিল কফির কাপ। ঈশানীর কাণ্ডে ভুরু কুঁচকাল অ্যারিস। তার স্বরে বলল, চেয়েছি কফি? ওর গমগমে আওয়াজে কিঞ্চিত ভরকালো মেয়েটা আড়ষ্ট কণ্ঠে জানালো, ব্ল্যাক স্প্রে আপনার পছন্দের। ঈশানীর মৌনতা বড্ড সন্দেহজনক। কৃত্রিম আড়ষ্টতায় কপটতা সুস্পষ্ট, তবু কফির কাপে ছোট্ট এক সিপ নিল অ্যারিস। কফিটুকু গলা ধারণ করতেই সন্দেহাতীত বাক্য ছুড়ল ঈশানীর পানে, বৃষ্টিস মেশাওনি তো আবার? অ্যারিসের কথায় তরাক করে চোখ তুলল ঈশানী। ভেতরের আক্রোশ ভেতরেই ধামাচাপা দিয়ে শুষ্ক একটা ঢোক গিলে কাট কাট আওয়াজে বলল, তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্যটাই বা রইল কোথায়? ঠান্ডা মাথায় সূক্ষ্ম অপমান। যদিও তার বিপরীতে জিভের ডগায় গাল ঠেলে ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসল অ্যারিস। অতঃপর দ্বিতীয়বারের মতো চুমুক দিল কফিতে। ওর ভঙ্গিমা দেখে মনে হচ্ছে যদি এটাতে বিষও থাকে তবুও নির্দ্বিধায় পান করতে চায়ও। কথা বলে বিষের বিষক্ষয় হয়, সেখানে অ্যারিস তো আস্ত একটা বিষের দুনিয়া। তাই তো মেয়েটার হাতের বিষটুকু আজকাল নিজের অজান্তেই অমৃত সুধা ভেবে নির্বিঘ্নে গ্রহণ করে মাফিয়া বস। তবে মানবী নীলাম্বরীর স্বভাবে আজ হুট করেই জাগ্রত হয়েছে এক ভিন্ন সত্তা। মেয়েটা এখনো ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, ক্ষণে ক্ষণে চোরা চোখে পরখ করছে অ্যারিসকে। এদিকে কফিতে পরপর দুটো চুমুক দিতে না দিতে আকস্মাৎ মাথা ভন ভন করে চক্কর দিয়ে উঠল অ্যারিসের। হঠাৎ করে এই অস্বাভাবিকতা একাধারে কয়েকবার অক্ষিপল ছেড়ে ঈশানীর দিকে নজর ঘোরালো অ্যারিস। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ফিনফিনে গাউন পরিহিত মেয়েটাকে কেমন ঘোলাটে লাগছে। ওর টলমলে ভয়ার্ত নীল চোখ, মায়াময় শঙ্কিত মুখ, সব কিছু মরীচিকার মতো ঝাপসা হয়ে আসছে ক্রমশ। চোখের পাতা ভর হয়ে আসছে অযাচিত মরণ ঘুমের তরণে। সচল মস্তিষ্কটা পুরোপুরি কর্মক্ষম হয়নি এখনো, তাও চোখ দুটো মেলে রাখা যুদ্ধ জয়ের সমানুপাতিক। এতক্ষণ ধরে অফিস কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ অ্যারিসের নিস্তেজতা পরখ করছিল ঈশানী। যেই মুহূর্তে মনে হয়েছে ওর মাঝের হিংস্র মানব সত্তাটা পুরোপুরি নিশ্চল অসাড় হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে শরীর থেকে একটানে অ্যাপ্রনটা খুলে সেখানেই ছুঁড়ে ফেলে দিয়ে দরজা ঠেলে ছুট লাগায় ঈশানী। বাইরের গার্ডসরা পাহারায় নেই, সেই সুযোগে পালানোর পায়তারা করছে ইস্যু। এতক্ষণে মেয়েটার সমস্ত সূক্ষ্ম পরিকল্পনা নিখুঁতভাবে ধরে ফেলেছে অ্যারিস, কিন্তু শরীর নাড়িয়ে ওঠার ক্ষমতা আর শক্তি ওর মাঝে অবশিষ্ট নেই এই মুহূর্তে। মস্তিষ্কটাও হয়তো খানিক বাদে অচল হয়ে যাবে পুরোপুরি। হাই ডোজের ঘুমের ওষুধ পড়েছে শরীরে, ঠিক কতক্ষণ এর কার্যকারিতা স্থায়ী হবে মাথা খাটিয়ে ভাবতে পারল না ও। অজ্ঞতা তন্দ্রাচ্ছন্ন আধভোজা চোখ দুটোকে অগাধ জোর খাটিয়ে খানিকক্ষণ খুলে রেখে টেবিলে রাখা ফোন হাতড়ে কোনো মতে আঙুল নাড়িয়ে কাউকে মেসেজ করে অ্যারিস, জাস্ট প্রোটেক্ট হার। কোথাও কোনো গার্ডসদের উপস্থিতি নেই, আর না আছে অ্যারিসের পোষা হিংস্র মাংসাশী প্রাণী বোজো। অ্যারিস যেহেতু অফিস কক্ষে টলমল করছে, সেহেতু বোজোকে ডেকে বের করার ক্ষমতা বা দুঃসাধ্য কারণেই চারিদিকে নিস্তব্ধতা অবলম্বন করতে করতে একেবারে শূন্য মস্তিষ্কে এই প্রথমবার পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে এলো ঈশানী। নিচে এসে এলিভেটর থেকে বেরিয়ে সোজা ছুটে গেল মাথা সমান পোক্ত প্রাচীর বেষ্টিত গেটের সম্মুখে। আজ আর উদ্ভ্রান্ত নয়, বরং ঠান্ডা মাথায় বের হতে লাগলো। ঠিক কোন দিকে গেলে রাস্তা পাবে ও? আজ বিকেলের ফ্লাইটে মাত্র রাশিয়ায় ল্যান্ড করেছে তুষার। এরপর মাইল 30 বরফ আবৃত পিচ্ছিল রাস্তা পাড়ি দিয়ে যখন পেন্ট হাউসে ফিরতে লাগলো তখন সন্ধ্যা রাত। আজ ফেরার কথা ছিল না তুষারের, কিন্তু ব্রেড ভাইয়ের অনুষ্ঠিত মাফিয়া প্রোগ্রামে থাকাটা আবশ্যক। তবে পেন্ট হাউসে প্রবেশের আগে অ্যারিসের পাঠানো খুদে বার্তায় চক্ষু সচকিত হয়ে ওঠে ওর, জাস্ট প্রোটেক্ট হার। কাকে প্রোটেক্ট করার কথা বলছে অ্যারিস? কার প্রোটেকশন নিয়ে বা এতটা মাথা ব্যথা মাফিয়া বসের? ব্যাক সিটে গা এলিয়ে দিল তুষার। ভাবল কিয়ৎক্ষণ পর মুহূর্তে ওর অজ্ঞাত ভাবনার ইতি টেনে দৃশ্যপটে ভেসে ওঠে ঈশানীর ভয়ার্ত মুখমণ্ডল। ঈশানীকে দেখা মাত্রই চট করে মাথা তুলে কিঞ্চিত ঝুঁকে সামনের দিকে গভীর দৃষ্টিপাত করল তুষার।
ওদিকে গেট ছাড়িয়ে বের হতে না হতে ঈশানীর পথ আটকে দাঁড়ায় একটা কালো রোলস রয়েস। গাড়ির ইঞ্জিন ছিল পুরোপুরি বন্ধ। অজ্ঞতা গাড়ির মধ্যে কে আছে না আছে সেসব লক্ষ্য না করে পায়ের কাছে পড়ে থাকা একটা পাথরের ন্যায় বরফ খণ্ড দিয়ে ক্রমাগত আঘাত করতে লাগলো গাড়ির ফ্রন্ট গ্লাসটা। ভাঙতে শুরু করলো ঈশানী। তাও কয়েক মুহূর্ত ধরে চুপচাপ ঈশানীর অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডগুলো আশ্চর্য হয়ে দেখছিল তুষার। আঁচ করার চেষ্টা করছিল ওর পরবর্তী পদক্ষেপ। গাড়ির কাজটা যখন পুরোপুরি চূর্ণ বিচূর্ণ, ঠিক সেই মুহূর্তে হাতে থাকা বরফ খণ্ডাংশটি ছুঁড়ে ফেলে তুষারকে এক প্রকার হতবিহ্বল বানিয়ে দিয়ে হঠাৎ করে জঙ্গলের উল্টো পথে ছুট লাগায় ঈশানী। এবার আর ভুল পথে নয়, সঠিক পথ ধরে ছুটছে মেয়েটা। অ্যারিস কি তাহলে ঈশানীকে প্রোটেক্ট করার কথা বলছিল একটু আগে? ও শিট! নিজের মূর্খতায় বিরক্ত হয়ে সশব্দে গাড়ির স্টিয়ারিংয়ের উপর পাঁচ বসালো তুষার। ধীরে ধীরে অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে মেয়েটা। এদিকে গাড়ির বেহাল দশা। এক্ষুনি ওকে না আটকালে আজ রাতে যা কিছু হয়ে যেতে পারে, সেই ভেবে তাড়াহুড়ো করে আধ ভাঙা গাড়িটাকে নিয়ে উল্টো রাস্তা ধরে অপ্রতিরোধ্য গতিতে ছুটে যায় তুষার। ল্যাম্পপোস্টের নিয়ন রোশনাইয়ের আলোকিত চারিপাশ সূক্ষ্ম আলোক রশ্মি অনুসরণ করে অবশেষে জঙ্গল ছাড়িয়ে হাইওয়ের রাস্তায় এসে পৌঁছেছে ঈশানী। হিমালয়ের ন্যায় তুষার আবৃত নামহীন পর্বতমালার ফাঁক ফোকর গলিয়ে এগিয়ে এসেছে রাস্তাটা। শুনশান নিস্তব্ধতা রাতের আঁকাবাঁকা রাস্তাটাকে মৃত অজগরের মতো ভয়াতুর ঠেকছে নীলাম্বরের দুই চোখে। তবে ভয়াতুর এই রাস্তার চাইতেও হাজার গুণ শঙ্কায় চুপসে আছে ঈশানী। অ্যারিস ইউভানের গোলক ধাঁধা থেকে মুক্তি পাওয়া মুখের কথা নয়, যখন তখন বদলে যেতে পারে দৃশ্যপট, সেই ভয়ে তটস্থ মেয়েটা কুণ্ঠিত দৃষ্টি ফেলে চারিদিকে চোখ বুলিয়ে শুষ্ক ঢোক গিলল আলগোছে। অতঃপর গলায় পেঁচানো ওড়নার সাহায্যে খানিকটা মুখ ঢেকে এগিয়ে দাঁড়ালো রাস্তার ধারে। রাস্তাটা নির্জন। মিনিটের মাথায় না হলে কিছুক্ষণ পর দেখা মিলে দুই একটা মাল বোঝাই কাভার্ড ভ্যান অথবা লরির। অচেনা দেশে এইসব উঠতে সাহস পায় না ঈশানী। সহসা চতকীর ন্যায় নিষ্প্রভ দৃষ্টি ফেলে থাকে রাস্তার অদূরে। ভাগ্যের জোরে যদি কোনো বিশ্বাসযোগ্য গাড়ি মিলে যায় তবেই এ যাত্রায় মুক্তি ওর। কিন্তু ঈশানার ভাবনাকে আচমকা নস্যাৎ করে দিয়ে জঙ্গলের এবড়ো খেবড়ো রাস্তার মাঝ থেকে হাওয়ার বেগে বেরিয়ে আসে তুষারের ভঙ্গুর জরাজীর্ণ গাড়িটাকে দেখা মাত্রই চিনে ফেলে ঈশানী, কারণ একটু আগে নিজের হাতেই গাড়ির এই হাল করেছে ও। পেন্ট হাউস থেকে এত দূর পালিয়ে এসে আবারও সেই ভাঙাচোরা গাড়ির সম্মুখীন হতে না হতেই কলিজার পানি শুকিয়ে মরা কাঠে পরিণত হলো অন্তঃকরণ। ঈশানী ভয়াতুর ঢোক গিলল। অতঃপর গাড়ির মধ্যে উপস্থিত মানবের দৃষ্টি এড়াতে রাস্তার উল্টো দিকে হাঁটা ধরল জোর কদমে। গাড়ি সমেত ওর পিছু নিয়ে তুষার। ওদিকে চোখ মুখ খিচে ঈশানীও হাঁটছে সবেগে। এভাবে রাস্তা ধরে এগোতে এগোতে এক পর্যায়ে আগন্তুক এক ট্যাক্সির দেখা পেল ঈশানী। হাত নাড়িয়ে সেটাকে ইশারা করতেই থেমে গেল ট্যাক্সিটা। ট্যাক্সির দিকে পা বাড়িয়ে পেছনে এক পল শঙ্কিত দৃষ্টি ফেলল মেয়েটা। দেখল তুষারের গাড়িটা এদিকেই ছুটে আসছে হাওয়ার বেগে। ওকে দেখছে কি দেখেনি সেইটুকু ভাবনার ফুরসত নেই আপাতত। বরফ ঠান্ডা আবহাওয়ার মাঝেও তিরতিরিয়ে ঘামছে নাকের ডগা। হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই আর। সেই ভেবে অযাচিত ভয়ে মুখমণ্ডল নীল হয়ে এলো ওর। উদ্বেগে ঠকঠক করে কাঁপছে ওর সমস্ত শরীর। তবুও কোনো মনে টেনে টুনে দুর্বল শরীরটাকে সামনে নিয়ে পা বাড়ালো ঈশানী। কিঞ্চিত ঘাড় নামিয়ে তড়িঘড়ি করে দুই হাতে কড়া নাড়ল ট্যাক্সির টিনডেড জানালায় টোকা পড়ার সঙ্গে সঙ্গেই কাজ নামালো ড্রাইভারের মতো লোকটা। দেখতে শুনতে ভদ্রলোক, চোখের মাঝে নিদারুণ বিস্ময় তার। যদিও কৌতূহলটুকু ধরা দিল না ঈশানীর কাছে। চেহারার আদল অত্যন্ত স্বাভাবিক রেখে রুশ ভাষায় কিছু একটা জিজ্ঞেস করলো সামনে দাঁড়ানো হাঁপানি রোগীর মতো অস্থির চিত্তের মেয়েটাকে। লোকটার কথা বুঝে এলো না ঈশানীর। উল্টো তার কথার মাঝপথেই মুখমণ্ডলে রাজ্যের আড়ষ্টতা টেনে উতলা হয়ে ওঠে ভীত সন্ত্রাস মেয়েটা। কম্পিত স্বরে অনর্গল বলতে শুরু করে, হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ। ঈশানীর বলতে দেরি। লোকটা আর এক মুহূর্ত ভাবল না, চট করে আনলক করে দিল গাড়ির দরজা।
আরও একবার ঘাট ঘুরিয়ে পেছনে ফেলে আসা তুষারের গাড়ির পানে শঙ্কিতভাবে দৃষ্টিপাত করে তড়িঘড়ি পায়ে উঠে বসে পড়ল ঈশানী। ওর অনুমতির অপেক্ষা না করে পুনরায় চলতে শুরু করে গাড়িটা। গাড়ি চলছে কি চলছে না সেদিকে হুঁশ নেই ওর। ও এখনও ঘাড় ফিরিয়ে ব্যগ্র চোখে তুষারের গাড়িটাকে পরখ করায় ব্যস্ত, যেটা এতক্ষণ ধরে ওকে অনুসরণ করলেও কিয়ৎক্ষণের মাঝে অদৃশ্য হয়ে গিয়েছে তামাশাচ্ছন্ন নিস্তব্ধ রাতের আড়ালে। ভয়ের চোটে হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর দুর্বল বক্ষপিঞ্জর। চোখে মুখের অবস্থা বিমর্ষ। ড্রাইভার মতো লোকটা লুকিং গ্লাসের সাহায্যে একবার চোখ বুলিয়েছে ইস্যুর পানে, তবে মুখ ফুটে একবারও জিজ্ঞেস করেনি ওর গন্তব্য। এদিকে তুষারের গাড়িটা হারিয়ে যাওয়ার পরপরই ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। এতক্ষণে বোধহয় বেরিয়ে আসা রুহুটা আবারও অন্তরালে গিয়ে মিশেছে ওর। অহেতুক ক্রন্দনের জোয়ারে ঝাপসা চোখের মনি মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই সুন্দর পৃথিবীতে ফের পুনর্জন্ম নিল ও। ঈশানী যখন স্বস্তিতে শিথিল নিশ্চিন্ত ওর এলোমেলো মস্তিষ্ক, ঠিক তখনই চারপাশের পরিস্থিতি লক্ষ্য করে ও সম্মতি ফিরে পায়। কাচের জানালা ভেদ করে বাইরে নজর দিতে ইস্যু দেখল এক জায়গা স্থির হয়েছে চারিপাশ। তার মানে গাড়িটা চলছে না, আর জায়গাটা অচেনা, যার দরুন খুব ভালোভাবে খেয়াল করেও কিছু ঠাউর করতে পারল না ঈশানী। হঠাৎ গাড়িটা রাস্তার মাঝে থামিয়ে রাখার কারণ কি? ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না সরল মেয়েটার। অজ্ঞতা ফের দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ওর উচাটন হৃদয়। উপায়ন্তর না পেয়ে মনে মনে কিছু ইংরেজি বাক্য সাজিয়ে প্রশ্ন করতে উদ্গ্রীব হয় ও ড্রাইভারকে। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরক্ষণে কিঞ্চিত জড়তা নিয়ে গলা উঁচিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়বে তার আগেই ওর কর্ণগহ্বর ছাপিয়ে মস্তিষ্কে হামলে পড়ে ড্রাইভারের ফিসফিসিয়ে বলা রাশিয়ান কিছু কথার লাইন। যদিও রাশিয়ান কথার মানে খুব ভালো বোধগম্য নয় ঈশানীর, তবে ফ্লোরার সঙ্গে থেকে যতটুকু শিখেছে তাতে লোকটার কথার ভাবার্থে এই দাঁড়ায় যে একটা ফরেনার মেয়ে পেয়েছি, সকালের মধ্যে ক্লাবে নিয়ে আসব। রাতের আয়োজনে আপনি নিরাশ হবেন না আশা করি, কিন্তু এবারে পেমেন্টটা দ্বিগুণ করতে হবে। এতটুকুতেই যা বোঝার বুঝে গেল ঈশানী। এর পরের কথাগুলো অজ্ঞাত, কী বা হতে পারে, আর হয়তোবা ওর দাম নিয়ে তর্ক বিতর্ক। তবে এতটুকু কথা শুনে মুখ থেকে রক্ত সরে গেল ইস্যুর। মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী মেয়েটা এতক্ষণে বুঝতে পেরেছে পেন্ট হাউস থেকে বেরিয়ে ও আসলে কত বড় বোকামি করে ফেলেছে। পাপের আড়ালে সুরক্ষিত থাকা আর সরাসরি পাপের সম্মুখীন হওয়া, দুটোর ফারাক যে কত বেশি তা ইতোমধ্যে বোধগম্য হয়ে গিয়েছে ওর। ঘাবড়ানো মস্তিষ্কটা বারংবার চক্কর দিয়ে উঠছে যেন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে সস্তা আবর্জনা বই কি কিছুই লাগছে না আর। লোকটার কথাগুলো শুনে আতঙ্কে ঘাম ছুটে গিয়েছে ঈশানীর। মুহূর্তেই সাহসিকতার মেকি দেওয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে অসাড় হয়ে এলো শরীরটা। কণ্ঠনালীতে ভীষণ বাধা, মনে হচ্ছে দানবীয় এক অজানা শক্তিবল কণ্ঠ রোধ করে রেখেছে ওর। তারপরেও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তপ্ত শ্বাস ছেড়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, কোথাও যাব না, নামিয়ে দিন আমাকে, অসভ্য বদমাইশ লোক, আমি নামবো, এক্ষুনি নামবো। ঈশানীর চিৎকারে হকচকালো লোকটা ব্যতিগ্রস্ত হয়ে পেছনে ঘুরে শক্ত হাতে মুখ চেপে ধরল ওর। তবুও দমল না ঈশানী। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দালাল লোকটাকে প্রতিহত করার চেষ্টায় মত্ত হলো ফের। গলা উঁচিয়ে চেঁচাতে চাইল সবেগে, কিন্তু বলিষ্ঠ হাতের চাপে মুখ দিয়ে আওয়াজ বের হলো না আর। কিছুক্ষণের ধস্তাধস্তিতে বড্ড ক্লান্ত ঈশানী, তবুও হাল ছাড়ে না ও। যেভাবে পারছে আঘাত করছে লোকটাকে। এক পর্যায়ে ঈশানীর তেজ আর জিতকে পুরোপুরি দমিয়ে দিতে ওর ঘাড়ের মাঝে ইঞ্জেকশন পুশ করলো লোকটা। আকস্মাৎ ব্যথায় মৃদু আর্তনাদ করে কুঁকড়ে গেল ঈশানী। পর মুহূর্তেই দুনিয়ার সকল হুঁশ হারিয়ে ওর শীর্ণকায় নরম শরীরটা আস্তে করে ঢলে পড়ল গাড়ির ব্যাক সিটে। সকালের উদিত সূর্যের নরম আলোক শিখাটুকু মুখমণ্ডলে আছড়ে পড়তেই ধরফরিয়ে উঠে বসে ঈশানী। মাথাটা ঝিমঝিম করছে এখনো। আধো আধো ঝাপসা চোখে চারিদিক অবলম্বন করে বুঝল ও এখনো গাড়িতেই আছে। বাইরের ঝুরঝুরে নিয়ন সূর্যরশ্মি দেখে মনে হচ্ছে সকাল হয়েছে বহুক্ষণ।
গাড়িটা চাকচিক্যে ঘেরা একটা বিলাসবহুল ক্লাবের সামনে দাঁড় করানো। যদিও দিবালোকের ফলে বাইরের রঙিন আলোগুলো সব নেভানো, তবে ভেতর থেকে ভেসে আসা পাশ্চাত্য মিউজিকের উদ্ভট আওয়াজ আর বিদেশি মদের ঝাঁঝালো গন্ধই বলে দেয় এটা অস্বাভাবিক আর নোংরা চিত্তের মানুষগুলোর উল্লাস করার আস্তানা। কিয়ৎক্ষণ কৌতূহলী চোখে চারিদিকে নজর বোলালো ঈশানী। ইতোমধ্যেই কালকের সেই ড্রাইভার নাম ধরা দালালটা এগিয়ে এসে দরজা খুলে আকস্মাৎ হাত চেপে ধরে ওর। লোকটার কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে পিছিয়ে গেল ঈশানী। চোখ মুখ খিচিয়ে গুটিয়ে রইল ব্যাক সিটের এক কোণে। ঈশানীর এহেন আতঙ্কিত বিমর্ষ চেহারার ভাবালো না লোকটাকে, উল্টো সামান্য আবর্জনার মতো শক্ত হাতে টেনে হিঁচড়ে বের করে মেয়েটাকে। লোকটার হাতের মুঠোয় ওর কবজিটা বন্দি। ভয়ের তোরে রুগ্ন মানবীর ন্যায় ঠকঠক করে কাঁপছে ঈশানী। মাত্রাতিরিক্ত কুণ্ঠায় গলার স্বর ক্ষীণ, কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল অশ্রু। এদিকটায় তুষারপাত হচ্ছে না, তবে রাস্তাঘাট ভীষণ পিচ্ছিল। সেই পিচ্ছিল রাস্তা ধরেই টানতে টানতে ক্লাবের মধ্যে নিয়ে যাওয়া হলো ওকে। দরজার সঙ্গে লাগোয়া করিডোরটা অন্ধকারে ঠাসা, যেখান থেকে এগিয়ে যেতেই কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ঈশানীর রিনরিনে ব্যথাতুর কণ্ঠ। আমি এই নোংরা জায়গাটাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। আমি ওখানে যেতে চাই না, দয়া করে আমাকে ছেড়ে দিন। লোকটার সঙ্গে জোর জবরদস্তি অব্যাহত রেখে অনর্গল ফোপাচ্ছিল ঈশানী। এক পর্যায়ে টেনে হিঁচড়ে ওকে প্রবেশ করানো হয় ক্লাবের লাউঞ্জে। এতক্ষণে আলোর দেখা মিলল অক্ষিপটে। বৈদ্যুতিক বাল্বের স্পষ্ট আলোয় কান্নাকাটি দমিয়ে এক ঝলক সামনে দৃষ্টিপাত করে ঈশানী। দিনের বেলা হওয়াতে ক্লাবটা ফাঁকা পড়ে আছে। অত্যাধিক রকমের সৌন্দর্যে বেষ্টিত চারিদিক, দেখাই বোঝা যাচ্ছে এখানে কোনো সাধারণ লোকের পা পড়েনি কোনো কালেই। বিশ্বের নামি দামি সব আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের মিলনায়তন হতে পারে। তবে এই মুহূর্তে ক্লাবের সকল সৌন্দর্য ছাপিয়ে ঈশুর চোখ আটকালো অন্য কোথাও। ওর খুব কাছে, একেবারে মুখ বরাবর দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। পরনে তার ব্ল্যাক মাস্ক আর ব্ল্যাক হুডি, তার ধূসর বাদামি নিগুড় নেত্রোদয় ঈশানীর ফোলা ফোলা আহত চোখে নিবদ্ধ, যেন বহুদিন ধরে এই নীল চোখ জোড়ার সাক্ষাৎ পায়নি সে। তেমনি নিষ্প্রভ শূন্য তার চাউনি, দু চোখে আবেগ নেই আর, সেখানে আছে অনুভূতির লেশ, তাও কিছু একটা জমে আছে ওই নিষ্ফল অক্ষি গহ্বরে। অন্য কেউ না চিনলেও এই পিয়ার্সিং করানো শূন্য নির্জীব চোখ দুটো কখনোই ভুলতে পারবে না ঈশানী। ওর নিশ্চিত এটাই অ্যারিস। যদিও ওর মনোবল ঠনকো বারবার ভেঙে যায় আত্মবিশ্বাসে, তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে অপছন্দের নিষ্ঠুরতম লোকটার কাছে সাহায্য চাইতে এক বিন্দুও দ্বিধাবোধ করল না ঈশানী। দালালটার হাতের মধ্যে থেকে ক্রন্দনরত গলায় উঁচিয়ে হুডি পরা লোকটার দিকে উদ্দেশ্য করে বলল, আপনি অ্যারিস তাই না? দয়া করে রক্ষা করুন, ওরা আমাকে নোংরা জায়গায় পাঠিয়ে দেবে। আপনি তো চাইলে সব পারেন, আমাকে একটু সাহায্য করুন। আমি আর কোনোদিন পালাবো না, মিনতি করছি, এবারের মতো বাঁচান। ঈশানীর এহেন চিত্ত বিদায়ক কাকতি মিনতির পরে কোনোরূপ ভাবান্তর দেখা গেল না লোকটার মাঝে। সে এখনো দুই পকেটে হাত ঢুকিয়ে ঘাড়টা সামান্য কাত করে চেয়ে আছে নির্লিপ্তে। অনুভূতিহীন চোখ জোড়া আটকে আছে কান্নারত ঈশানীর শ্রান্ত ফ্যাকাশে মুখশ্রীতে। লোকটার মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া না দেখে সন্দিহান ঈশানী কান্নার জোয়ারে ফুপিয়ে ফের প্রশ্ন ছুড়ল, আপনি অ্যারিস তো? কোনোরূপ জবাব এলো না অপর পক্ষ থেকে। দালাল লোকটাও আর ফুরসত দিল না ঈশানীকে। জোর জবরদস্তি করে টেনে টুনে নিয়ে গেল ক্লাবের পেছনের কামরায়। পেছনের কামরাগুলোয় দেশি বিদেশি সুন্দরী রমণীদের অভাব নেই। তাদের প্রত্যেকের পোশাক আশাক অত্যন্ত সুনিপুণ আর নান্দনিক। এক একজনের শরীর থেকে ভুর ভুর করে নির্গত হচ্ছে দামি পারফিউমের স্নিগ্ধ সুবাস। অথচ এত চাকচিক্য আর আকর্ষণীয় পোশাক আশাকের মাঝে ঈশানী দাঁড়িয়ে আছে একটা ময়লা ছেঁড়া গাউন পরে, যেটা কিনা ওর সরু কাঁধ ছাড়িয়ে নিচে ঢলে পড়ছে বারবার। সবাই তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ওর মুখের দিকে, যা দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মাথা নুইয়ে ফেলল ঈশানী। ফুপিয়ে কান্নার তোরে এখনো কম্পিত হয়ে উঠছে ও দুর্বল শরীরটা। দালাল লোকটা আঙুলের ইশারায় ওদের মাঝে একজনকে ডেকে পাঠিয়ে বলল,
মেয়েটাকে রেডি করো, সন্ধ্যায় নিলামে উঠবে ও। রুশ কথার আগামাথা কিছুই বুঝল না ঈশানী, অজ্ঞতা তাকেই রইল ফেল করে। লোকটার নির্দেশে এগিয়ে এসে ওর বাহু চেপে ধরল স্লাটটা। আকস্মিক ঘটনায় ভরকালো ঈশানী চেঁচিয়ে উঠে বলল, যাব না আমি কোথাও। তৎক্ষণাৎ চোখ রাঙালো মেয়েটা, তেজি কণ্ঠে ঝাঁঝিয়ে উঠে বলল, যাবে না মানে? বিস্ময়ে হতভেলব ঈশানী, এই মেয়েটা বাংলা জানে, অবশ্য জানারই কথা, এখানে সব স্লাটদের টিম লিডার ও। তথাপি ভাবনার গহ্বরে পৌঁছানোর ফুরসত পেল না মেয়েটা, তার আগেই নতুন উদ্যমে শুরু হলো টানা হেসরা। মেয়ে স্লাটটার আদেশ আরও কয়েকজনে এগিয়ে এসে আঁকড়ে ধরল ওর অন্য বাহুটা। অতঃপর স্থির কণ্ঠে বলল, ওকে মেকআপ রুমে নিয়ে যাও। জোর জবরদস্তিতে চুলগুলো এলোমেলো হয়ে লেপটে আছে সমগ্র মুখে। চেঁচামেচি করে কক্ষ থেকে বেরিয়ে হল রুমে জড়সড় হয়ে যাচ্ছে সকলে। হাই হিল পরিহিত মেয়েগুলোর টানা হেসরা আর বৃদ্ধস্ত ঈশানী যেন রাস্তা থেকে তুলে আনা উদ্ভ্রান্ত এক রুগ্ন মানবী। অবশেষে ভাগ্যের কাছে হার মেনে বৃথা চেষ্টার ইতি টানল সরল মেয়েটা। এতগুলো মানুষের সঙ্গে না পেরে সহসা ঢুকে গেল মেকআপ রুমে। সন্ধ্যা হতে না হতেই লাল নীল গ্লিটারি আলোয় ঝলঝল করে উঠছে মাফিয়া ক্লাব। ল্যান্টার্নের মৃদু রোশনাইয়ে চোখ ধরে আসার উপক্রম। চারিদিকে ম ম করছে রেড ওয়াইন আর সুগন্ধ স্ন্যাক্সের ঝাঁঝালো সুঘ্রাণে। ফ্রন্ট গেটের সামনে বিস্তৃত লাল গলিচা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে একের পর এক নামি দামি গাড়িবহর। গাড়িগুলো সাদরে আমন্ত্রণ জানানোর জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছে এক ঝাঁক সুন্দরী রুশ তরুণী। তাদের আবেদনময়ী পোশাক আর দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা যে কোনো মাফিয়ার মনে কামনার ঢেউ তুলে দিতে সক্ষম। কুশল বিনিময়ের একটু পরেই শুরু হবে নিলাম। নিলামে মূলত সব আকর্ষণীয় আর দামি বস্তুগুলোকে সাজিয়ে গুছিয়ে প্রদর্শন করা হয় সকল মাফিয়াদের সম্মুখে, আর সেগুলোকে জহুরি চোখে পরখ করে দাম নির্বাচন করেন তারা। অতঃপর যে সবচেয়ে ভালো দাম দিতে পারে তার নিকট হস্তগত করা হয় ওই দামি বস্তুটি। দেশি বিদেশি আন্ডারগ্রাউন্ড সহিংস মাফিয়াদের আসর জমেছে পর্দার ওপাশে। সবাই তারা আলাদা আলাদা গ্যাং লিডার হওয়া সত্ত্বেও রাশিয়া তাদের গন্তব্যস্থল। তাই তো এত বছরে একবার হলেও ব্রেভটায়ের আয়োজিত প্রোগ্রাম উপস্থিত হয় সকলে। নিলামও শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এতক্ষণে মেকআপ রুম থেকে ঠেলে ঠেলে বের করা হয়েছে ঈশানীকে। পরনে ব্যাকলেস টকটকে লাল গ্লাউন, যার এক পাশের হাঁটু অবধি দৃশ্যমান, পায়ে 4 ইঞ্চি পরিমাণ ব্ল্যাক স্টিলেটো, সরু তুলতুলে কবজিটা, আর গলা শোভা পাচ্ছে হিরে খচিত চমৎকার শ্বেতপাথরের নেকলেস। স্মোকি আইশ্যাডোর সঙ্গে ম্যাচিং করে ঠোঁট রাঙানো হয়েছে গাঢ় ম্যাট লিপস্টিকের আস্তরে। সব কিছু পরিপাটি, কোথাও কোনো খামতিটুকু অবশিষ্ট নেই। তবুও মেয়েটার সমগ্র মুখমণ্ডলে ছেয়ে আছে রাজ্যের আধার। ঈষৎ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই ফিকে লাগছে ওর নজর কাড়া সৌন্দর্য। নীল চোখ দুটোতে অসহায়ত্বের নিদারুণ ছাপ। ঈশানী চুপচাপ দাঁড়িয়েছিল বলে আবারও সেই স্লাটটা এসে ধমকাতে শুরু করে ওকে। এখনো এখানে দাঁড়িয়ে কি দেখছো? তোমাকে ডাকা হচ্ছে, কানে শুনতে পাও না? আমি যাব না, দয়া করুন, আমি সত্যি এমন মেয়ে নই। ঈশানীর কান্নাকাটিতে এক বিন্দু পরিমাণ তোয়াক্ক না করে মেয়েটা তেতো কণ্ঠে বলে উঠল, শুরুতে কেউ এমন থাকে না, এটা একটা স্বর্গের মতো জায়গা, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। ছি! ঘৃণায় চোখ মুখ সরু করে ফেলল ঈশানী। ওর এহেন অতীব সরলতায় বিরক্ত হয় মেয়েটা। চোখে মুখে ক্ষুব্ধতা জড়ানো হয় মুহূর্তে। তৎক্ষণাৎ হাত ধরে টেনে নিয়ে এগিয়ে যায় ক্লাবের দিকে। যাওয়ার সময় পথিমধ্যে পুনরায় থমকালো ঈশানী। আবারও সেই হুডি আর মাস্ক পরিহিত লোকটা এখনো ওর দিকে শূন্য চোখে চেয়ে আছে। লোকটাকে দেখা মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারল না ঈশানী। এক ঝটকায় মেয়েটার হাত থেকে ছুটে গেল লোকটার কাছে। বেঘরে দুহাত দিয়ে তার হুডি খামচে ধরে ঠোঁট ভেঙে কেঁদে উঠল আচমকা। কাঁদতে কাঁদতে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, অরণ্য, আমাকে বাঁচান, আমি ওই নোংরা জায়গায় যাব না। ওরা আমাকে নোংরা জায়গায় পাঠাতে চাচ্ছে, দয়া করে ওদের বাধা দিন। আর কোনোদিন পেন্ট হাউস থেকে পালাবো না।
একটা বারের মতো চিন্তাও করব না পালানোর কথা। দয়া করুন, ওখানে যেতে দিবেন না আমায়। বিশ্বাস করুন, আমি পবিত্র। ওই জায়গাটাকে আমি ঘৃণা করি। কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে আমার সব কিছু। একটু দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না। এত বড় পাপ হতে দেবেন না কিছুতেই। বলুন না অরণ্য। শরীরে সর্বশক্তি প্রয়োগ করে 2 হাতে সৌবিষ্ট লোকটাকে ঝাঁকিয়ে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। অথচ বরাবরের মতোই নিশ্চুপ সে। ভাবলে সে নির্জীব চোখ দুটোতে না আছে কোনো আবেগ, আর না আছে তো কোনো করুণা। ওর কাহিনীতে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল স্লাটটা। রাগে গজরাতে গজরাতে ওর রুগ্ন শরীরটাকে দু হাতে টেনে হিঁচড়ে নিয়ে পা বাড়ালো সামনের দিকে। এবারও পেছনে ঘুরে ডেকে উঠল ঈশানী, অরণ্য বাঁচান আমাকে। ওই পাপিষ্ঠ চোখগুলোকে ঘৃণা করি আমি, ভীষণ ঘৃণা। টানা হেসরার এক পর্যায়ে আকস্মাৎ মেজাজ হারিয়ে ওর তুলতুলে গালে সপাটে চর বসিয়ে দিল মেয়েটা। অতপর এক ধাক্কায় তুলে দিল স্টেজে। স্টেজে উঠতে না উঠতেই ফোকাস লাইটগুলো একযোগে তাক করানো হলো ওর উপর, যার দরুন ক্লাবে উপস্থিত জোড়া জোড়া ভয়ঙ্কর চোখগুলো সব স্থির হতে লাগলো ওর পানে। পাশেই একজন অ্যাঙ্কারের মতো লোক দাঁড়িয়ে আছে। ঈশানী আসতে না আসতেই সে ব্রিটিশ অ্যাকসেন্সের সাবলীল গলায় গড়গড় করে বলতে শুরু করলো, সে এই ক্লাবের নতুন মুখ। কেউ কি তার দাম ধরতে চান? সামনে বসা অনেকের মাঝে একজন প্রথমেই বলে উঠল, 26 মিলিয়ন রুবল। এখানে যে প্রস্টিটিউট কেনাবেচা হয় তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। এই মুহূর্তে মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। পালাতে পালাতে ক্লান্ত মেয়েটা অজ্ঞতা এরকম একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। তাই তো নিম্ন মস্তকে চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে চুপচাপ। 30 মিলিয়ন, 31, 35, 40 মিলিয়ন। এভাবেই মাফিয়াদের মাঝখানে তরতর করে দাম বাড়ছিল ঈশানীর। এমন একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে মানুষ হয়ে মানুষের কাছে নিজের দামাদামি শুনে গা ঘিন ঘিন করে ওঠে ওর। অসহনীয় যাতনায় গর্জে ওঠে ভিতরের সুপ্ত আত্মসম্মানবোধ। বুজে রাখা চোখ দুটো থেকে আপন গতিতে নেমে আসে অশ্রু জলের চিকন স্রোত। এর মাঝে একজন মাফিয়া হুট করেই বলে ওঠে, 50 মিলিয়ন রুবল। এবারে অন্য সব মাফিয়ারা নিশ্চুপ। দামাদামি করার দুঃসাহস দেখালো না আর কেউ। সহসা জিতে যাওয়ার আনন্দে ঘাড় বাঁকিয়ে কপট হাসি ড্যানিয়েল। অ্যাঙ্কর লোকটা পুনরায় মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো, 51, 50 মিলিয়ন, 2। কথাটুকু জিহ্বার আগায় আটকে গেল যখন হুট করেই কেউ একজন ক্লাবে প্রবেশ করে উচ্চস্বরে বলে ওঠে, 100 মিলিয়ন রুবল। সাধারণ একটা স্ল্যাটের জন্য এতটা মোটা অঙ্কের প্রাইজ শুনে হকচকালো ক্লাবের উপস্থিত সকলে। তাড়াহুড়ো করে একযোগে পেছনে ঘুরে দাঁড়ালো। দেখল অ্যারিস ইউভানকে। 100 মিলিয়ন শব্দটা যেন ভূমিকম্পের মতো নাড়িয়ে দিল পুরো মাফিয়া ক্লাব। ঈশানী নিজেও আশ্চর্য হয়ে চোখ খুলে ফেলল তৎক্ষণাৎ। আশপাশে এক পল নজর বুলিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখতে পেল অ্যারিসকে। একটু আগের মতো হুডি পরা আর মাস্ক পরে নেয় বরং ব্ল্যাক ভেলভেট মানানসই স্যুটের সঙ্গে হোয়াইট গোল্ডের ঘড়ি হাতে ছড়িয়ে পুরো মাফিয়া ভাইব নিয়ে প্রোগ্রামে হাজির হয়েছে সে। পেছনে দাঁড়িয়ে আছে তুষার। বরাবরের মতোই মুখভঙ্গিমা স্থির তার। সরল কপাল টান টান করে সেও পা বাড়ায় সবেগে। আশপাশের সকল মাফিয়াদের দৃষ্টি এখন অ্যারিসের পানে নিবদ্ধ। ঈশানী নিজে হতবিহ্বল নয়নে তাকিয়ে আছে মাফিয়া বসের দিকে। অথচ শুধুমাত্র একজোড়া ধূসর বাদামি অনুভূতিহীন শূন্য এখনো মাদকের ন্যায় চেয়ে আছে নীলাম্বরীর 2 চোখে। অবাকের মাত্রা ছাড়ালো পুরো আন্ডারওয়ার্ল্ড। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে এলো অ্যারিস। সামনে এসে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে ওর আশ্চর্য চোখের সঙ্গে নিজের শূন্য চোখ দুটোর মিলন ঘটালো বিনা বাক্যে। বরাবরই মতো গভীর নীল চোখের মাঝে থমকে দাঁড়ালো মাফিয়া বসের পুরো দুনিয়া। নির্দ্বিধায় নির্লিপ্তে কয়েক মুহূর্ত ভেবে অতিবাহিত করে চোখের তৃষ্ণা মেটালো খানিক। অতঃপর হাস্কি কণ্ঠে বলে উঠল, 100 মিলিয়ন।
yet I want her. বিরস মুখে গাড়িতে বসে আছে ঈশানী। ভেতরে ভেতরে সুপ্ত এক প্রশান্তির পারদ ছোটাছুটি করলেও অজ্ঞাত অস্বস্তিতে তেতো হয়ে আছে জিভের ডগাটা। একাধিকবার দুঃসাহস দেখিয়ে পালানোর চেষ্টা করেও সেই অ্যারিসের মুখোমুখি হতে হয় বারবার। নিজের কর্মকাণ্ডে ভীষণ লজ্জিত ঈশানী, তবুও আজকের মতো বেঁচে যাওয়ার আনন্দে পুলকিত হৃদয়টা। মাফিয়া ক্লাবের বাইরে আসার পর থেকেই খুশির জোয়ারে কেঁদে ভাসাচ্ছে মেয়েটা। তুলতুলে নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করেছে। সুশ্রী ফ্যাকাশে মুখটাতে এতক্ষণে ধরা দিয়েছে সজীবতা। ওদিকে গাড়ির সামনে দাঁড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আনুষঙ্গিক কার্যকলাপ মিটালো অ্যারিস। ক্লাব কর্তৃপক্ষ আজ আহ্লাদে গদগদ, পারছে না অ্যারিসকে মাথায় তুলে কুর্নিশ জানাতে। মাত্র একটা মেয়ের জন্য 100 মিলিয়ন গুনেছে অ্যারিস ইউভান। সমীহত করতেই হবে। কাজ শেষ করে গাড়ির দিকে পা বাড়িয়ে কি ভেবে যেন পুনরায় ঘুরে দাঁড়ালো অ্যারিস। হাতের সাহায্যে আন্ডারকার চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে চট করে বলে উঠল, অন সেকেন্ড, ডু মি আনাদার ফেভার। দ্রুত কদমে ছুটে এলো ক্লাবের লোকটা। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আর কিভাবে সাহায্য করতে পারি আপনাকে স্যার? প্রত্যুত্তরে অ্যারিস বলল, আমার আরও একটা মেয়ে চাই। উচ্ছ্বাসে চিকচিক করে ওঠে লোকটার দু চোখ। সে তাড়াহুড়ো করে বলে, অবশ্যই স্যার, কোন মেয়েটা লাগবে বলুন। বিনা বাক্যে আঙুল উঁচিয়ে মেয়েটাকে দেখালো অ্যারিস। মেয়েটা এই ক্লাবের স্লাইডদের লিডার, আজ সকাল থেকে যার তত্ত্বাবধানে ছিল ঈশানী। ক্লাবের লোকটা তড়িঘড়ি ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল, অতঃপর অবিশ্বাসের স্বরে বলল, এই মেয়েটা? লম্বা পা ফেলে গাড়ির এই দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল অ্যারিস, হ্যাঁ এই মেয়েটা। পেমেন্ট হয়ে গেলে তুষার নিয়ে যাবে ওকে। ফের আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না লোকটা। মাথা নত করে অ্যারিসের গাড়িটাকে কুর্নিশ জানিয়ে ঠোঁট উল্টে মনে মনে বিড়বিড় করল শুধু, এত সুন্দরী সুন্দরী স্লাট থাকতে এই মেয়েটা কেন? আশ্চর্য। নির্জন হাইওয়ের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বিশাল চকচকে রোলস রয়েস। গাড়ির মধ্যস্থানে পিনপতন নীরবতা বিরাজমান। অ্যারিস নিজে ড্রাইভ করছে আজ। ওর পাশের সিটে মুখ কাচুমাচু করে জড়সড় হয়ে বসে আছে ঈশানী। কান্নাকাটি থেমেছে বহু আগেই, তাও জল জলে চোখের কার্নিশে জমে আছে ব্যথাতুর নোনা জল। পুরো গাড়িতে দুজনার শ্বাস প্রশ্বাস ছাড়া কোনোরূপ আওয়াজ নেই আর। রাতের আকাশে চাঁদের হদিশ নেই। থেকে থেকে মেঘের গুড় গুড় করছে ঈশান কোণে। আজ বহুদিন বাদে হয়তো রাশিয়াতে বৃষ্টি হবে, অসময়ের বৃষ্টি। ঈশানীর বড্ড ইচ্ছে করছে একটুখানি খোলা আকাশে মুখ বাড়িয়ে দিতে, স্নিগ্ধ বাতাসে বক্ষ শীতল করতে, কিন্তু মুখ ফুটে বলার সাহস হলো না ওর। অজ্ঞতা কাচের জানালার ভেতর দিয়ে চেয়ে রইল আধারে ঢাকা আকাশ পানে। ঠিক এমন সময় শান্ত নদীর স্রোতের ন্যায় একটু একটু করে নিচে নেমে গেল টিনডেন্ট জানালার কাঁচটা। মুহূর্তেই ঝপাত করে এক ঝটকায় স্নিগ্ধ মেঘের ভেজা শীতল বাতাস এসে চোখে মুখে আশ্রে পড়ল ঈশানের। হঠাৎ জানালা খুলে যাওয়ায় বিস্ময় নিয়ে অ্যারিসের পানে ঘাড় ঘোরালো অবুঝ মেয়েটা। সামনের দিকে দৃষ্টি স্থির রেখে নির্বিঘ্নে গাড়ি চালাচ্ছে অ্যারিস। ইস্যু তখন থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে একাই কটমটিয়ে বলে ওঠে সে, সাফোকেশন হচ্ছিল তাই খুলে দিয়েছি। এত বড় গাড়িতে সাফোকেশন, ব্যাপারটা বেশ অদ্ভুত। তাও চুপ রইল ঈশানী। আবারও বিষাদপূর্ণ নীরবতায় ছেয়ে গেল পুরো গাড়িটা। তবে কিছুক্ষণ পরেই সকল নীরবতার ইতি টেনে স্বগতিতে বেজে ওঠে অ্যারিসের ভাইব্রেট করা মোবাইল ফোনটা। ফোনের লোকেশন দেখে এগোচ্ছিল অ্যারিস। কানে কোনো এয়ারপডও ছিল না। অজ্ঞতা ড্রাইভিং অব্যাহত রেখেই লাউড স্পিকারে ফোন রিসিভ করলো ও। ফোন তুলতে না তুলতে ওপাশ থেকে তুষার বলল, মেয়েটাকে কি করব এখন? কিয়ৎক্ষণ চুপ থেকে জিভের ডগা দিয়ে গালের ঠেলে চোয়াল শক্ত করে অ্যারিস বলে ওঠে, জানে মেরে ফেলো। অ্যারিসের হুকুম শুনে শিউরে ওঠে ঈশানী। চকিতে দৃষ্টি ফিরিয়ে ভয়ার্ত ঢোক গিলে চুপচাপ। ওর কথা সম্মতি জানিয়ে তুষার কল কেটে দেবে তার আগেই অ্যারিস বাত সেধে বলল, মারার আগে ওর ডান হাতটা ভেঙে গুড়িয়ে দেবে। এবারও সম্মোহনী সূচক বাক্য প্রয়োগের মাধ্যমে কল কাটে তুষার। অ্যারিসের নৃশংসতা দেখে অভ্যস্ত ঈশানী। নতুন করে আটকে ওঠার কিছুই নেই, কিন্তু
ওর চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। সহসা কৌতূহলের পারদ দমাতে না পেরে চট করে প্রশ্নটা করেই ফেলল এরিসকে। এভাবে হাত ভেঙে দিতে বললেন কেন? কি ক্ষতি করেছে উনি আপনার? এরিস চুপ, ভাবলেশীন হয়ে ড্রাইভ করছে। প্রশ্নের উত্তর না পেয়ে কিঞ্চিত অপমান বোধ করল ঈশানী। অন্যদিকে ঘুরে বিড়বিড়ালো তৎক্ষণাৎ। ভুলেই গিয়েছিলাম, উনি তো আবার কাউকে কৈফিয়ত দেন না। ও তোমাকে থাপ্পড় মেরেছে তাই। এরিসের প্রত্যুত্তরে চোখ কপালে উঠে গেল ঈশানীর। বিদ্রুপাত্মক হেসে মন মনে বলল, মেয়েটা সামান্য একটা থাপ্পড় মেরেছে বলে তাকে এই শাস্তি দিলেন, তাহলে আপনার শাস্তি আদতে কি হওয়া উচিত এরিস ইউভান? মনে মনে হাজারটা ঝাঁঝালো বাক্য আওড়েও এরিসের মুখের ওপর সেসব বলার বিন্দুমাত্র সাহস নেই ভীত সন্ত্রাস মেয়েটার, যার দরুন গলার স্বর কিঞ্চিত খাদে নামিয়ে রিনরিনে আওয়াজে ফের শুধালো, ইয়ে মানে আপনার তো ঘুমিয়ে থাকার কথা ছিল, তাহলে এত সকালে এত দূরে ড্রাইভ করে এলেন কি করে? মেয়েটার কথায় কপট হাসিতে প্রসারিত হলো এরিসের ঠোঁটের আগা। কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে আবারও মিলিয়ে গেল সেই হাসি। গভীর গলায় বলল, তুমি যে কতটা বোকা সেটা তোমার কর্মকাণ্ডতেই প্রকাশ পায়, নইলে কাউকে ড্রাগ দেওয়ার আগে অ্যাটলিস্ট চেক করে নেওয়া উচিত আদতেও সেটার মেয়াদ আছে কিনা। প্রত্যুত্তরে চোখ মুখ কালো করে ঈশানী কিছু বলবে, তার আগেই আকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল এরিস। কিছু একটা দেখতে পেয়ে মুহূর্তেই স্বাভাবিক মুখভঙ্গিমা থমথমে হয়ে উঠল ওর। স্টিয়ারিংয়ে রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ করে রক্তিম চোখে চেয়ে রইল সামনের দিকে। ওর তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে সামনে নজর দিতে ঈশানী দেখল কালকের সেই দালাল লোকটার দুবাহু শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ডস। মাঝ রাস্তায় আবারও কালকের সেই লোকটাকে দেখে ধুকপুক করে উঠল ঈশানীর উচাটান হৃদয়। শুষ্ক ঢোক গিলে তড়িঘড়ি করে গুটিয়ে গেল অজানা আশঙ্কায়। বৃষ্টি পড়ছে না, তাও গ্লাস ওয়াইপারটা চালু করে গাড়ি থেকে নেমে গেল এরিস। ঈশানীকে উদ্দেশ্য করে বলল, এখানেই বসে থাকো। ঈশানী তাই করলো। গাড়িতে বসেই সামনের দিকে দৃষ্টিপাত করে বুঝতে চেষ্টা করলো এরিসের পরবর্তী পদক্ষেপ। এর কিছুক্ষণের মাঝেই ওর ভাবনাকে পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল এরিস। ও এগিয়ে গিয়ে দু হাতে সার্জিক্যাল গ্লাভস পরে লোকটার মুখোমুখি হয়ে দাঁড়ালো প্রথমে, অতঃপর এদিকে ওদিকে ঘাড় ফুটিয়ে আচমকা টান মেরে গাড়ির ডিকির সঙ্গে চেপে ধরল লোকটার মাথাটা। এরিসের কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। চোখ মুখ জুড়ে ঝরঝর করে নেমে এলো অপ্রত্যাশিত আতঙ্ক। ওর আতঙ্কের মাঝে আরেক দফা জলোচ্ছ্বাস তুলে দিল এরিস। কোনরূপ কথাবার্তা ছাড়াই গাড়ির সঙ্গে একের পর এক আঘাত করতে করতে থেতলে দিতে শুরু করলো লোকটার সমগ্র মুখমণ্ডল। এহেন নৃশংসতা দেখে ঘাম ছুটে যায় ঈশানীর। মেয়েটা হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওঠে আচমকা, এসব কি করছেন? কেন করছেন? লোকটাকে এভাবে মারছেন কেন? থামুন। ঈশানীর কথায় কোনরূপ খেয়াল নাই এরিসের। অত্যন্ত ক্রোধের বশবর্তী হয়ে ক্রমাগত লোকটাকে গাড়ির সঙ্গে আঘাত করে যাচ্ছে সে। আঘাতে আঘাতে লোকটার মাথা ফেটে চৌচির, নাক মুখ থেতলে গিয়ে বিভৎস দেখাচ্ছে মুখমণ্ডল। গলগলিয়ে জলের স্রোতের ন্যায় বেরিয়ে আসছে তাজা রক্ত। রক্তে বারবার ভেসে উঠছে গাড়ির ফ্রন্ট গ্লাস। পর মুহূর্তেই গ্লাস ওয়াইপারের সাহায্যে মুছে যাচ্ছে সবটা। এমন হৃদয় বিদারক বিভৎস দৃশ্য খুব বেশিক্ষণ বসে সহ্য করতে পারল না ঈশানী। চোখ মুখ খিচে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল পুনরায়, দয়া করে থামান এসব, আমি আর সহ্য করতে পারছি না, অনেক হয়েছে, আর না, ছেড়ে দিন ওনাকে, মাথা ঘুরছে আমার, মরে যাব তো। চোখ মুখ খিচে বসেছিল ঈশানী। ভয়ের তোরে রুহুটা বোধহয় ঠোঁটের আগায় উঠে এলো এবার। হাত পা এখনো কাঁপছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে বক্ষপিঞ্জর। আশপাশের সবকিছু শান্ত লাগছে। অবশেষে চোখ বন্ধ অবস্থাতে অনুভব করলো গাড়িটা চলছে। সহসা ভয় ডরের লাগাম টেনে আধো আধো করে চোখ খুলল ঈশানী। চারিদিকে নজর বুলিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক। এরিস ওর পাশেই বসে আছে, ফ্রন্ট গ্লাসের কোথাও রক্তের ছিটা নেই। সবকিছু এতটাই স্বাভাবিক লক্ষ্য করে বিস্ময় কিংকর্তব্য বিমর ঈশানী। ফলস্বরূপ মুখের উপর এক হাত রেখে একাই বলে উঠল, আমি কি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম? মেবি।
স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে ছোট্ট স্বরে উত্তর দেয় অ্যারিস। অতঃপর সিটের অন্য পাশে ফেলে রাখা রক্তাক্ত গ্লাভস দুটোকে আস্তে করে সরিয়ে রাখে পেছনে। মেঘের গর্জনের সাথে সাথেই রাতের আকাশের বুক চিরে ঝিমঝিমিয়ে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি। আজ বহুদিন বাদে বৃষ্টি দেখল ঈশানী। রাতের বৃষ্টিতে মন খারাপ উবে গেল ওর। গত 2 দিনের এত ঝড়ঝাপটা, দুশ্চিন্তার পাহাড় সবকিছুকে মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে বাইরে হাত বাড়িয়ে দিল বৃষ্টি ছোঁয়ার প্রয়াসে। ঈশানীকে জানালা দিয়ে বৃষ্টি ছুঁতে দেখে কি যেন ভেবে হুট করে গাড়ি থামিয়ে অ্যারিস বলে ওঠে, তুমি চাইলে ভিজতে পারো। মাফিয়া বসের অনুমতি পেয়ে ঘাবড়িয়ে গেল মেয়েটা। চোরা চোখে ওর পানে দৃষ্টি নিক্ষেপ করে শুষ্ক একটা ঢোক গিলে শুধালো, কি ভুল করেছি আবার? ভুলের কথা কখন বললাম? সত্যিই ভিজতে পারি? ঠোঁট উল্টালো অ্যারিস, বলল, অ্যাজ ইউ উইশ। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল ঈশানী। ফাঁকা রাস্তার মাঝে ঠায় দাঁড়িয়ে স্নিগ্ধ বাড়িধারা নির্বিঘ্নে মিলে ধরেছে 2 বাহু। ভেতর থেকে উগরে আসছে দলা পাকানো কান্নার জোয়ার। ঈশানী কাঁদল না, কেবল দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল নিরন্তর, যেন বৃষ্টির এই শীতল পরশে ধুয়ে মুছে ছাপ হয়ে যায় ওর পবিত্র শরীরটা। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ওই পাপিষ্ঠ মানুষগুলোর নোংরা হাতের অযাচিত স্পর্শ। ওদিকে ব্যাক সিটে শরীর এলিয়ে দিয়ে বৃষ্টি স্নাত সরলতার পানে ব্যাকুল নয়নে তাকিয়ে আছে মাফিয়া বস। সব বাধা উত্তাল উর্মিমালার মতোই বেসামাল ওর হৃদয়টা। ভেতরে দাউ দাউ করে জ্বলছে অসহনীয় সুপ্ত আগ্নেয়গিরির দাবানল। অথচ চারিদিকের ধরণী মাতানো বাঁধভাঙা বৃষ্টি এভাবেই ঠিক এমন করেই মাফিয়া বসের শক্ত কড়াপড়া উত্তপ্ত হৃদয়ে সরলতার হঠাৎ আগমন ছিল যেন এক পশলা স্নিগ্ধ ও শীতল বাড়িধারা, যেই বাড়িধারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণাকেও ধ্বংসস্তূপে পরিণত করার অক্ষম স্বয়ং মাফিয়া বস। সেই তখন থেকে ধ্যানমগ্ন হয়ে মেয়েটাকে সূক্ষ্ম নজরে পরখ করছে অ্যারিস। ওর হাসি, ওর আনন্দ, ওর কান্না, ওর অভিমান সব কিছুই এভাবেই নীলাম্বরীকে দেখে দেখে চোখ জুড়িয়ে আসে ওর। অবশেষে চোখের পাতায় পলক ছেড়ে মনে মনে কঠোর সিদ্ধান্ত নেয় আকস্মাৎ, যা খুশি হয়ে যাক, এখন থেকে আর নিজের বেসামাল হৃদয়টাকে আটকাবে না ও। যত যাই হোক লাগাম টানবে না অনুভূতির। এখন থেকে হৃদয়টা যা চাইবে সেটাই হতে দেবে ও, হোক সেটা দুর্বলতা, ভালো লাগা কিংবা এর চেয়েও ভয়ঙ্কর কোনো কিছু। কারণ অসহনীয় বেসামাল হৃদয়ের এই টানাপোড়েনে ইতিমধ্যে হাঁপিয়ে উঠেছে অ্যারিস। ও বুঝে গিয়েছে ঈশানী তুজো কর্নিয়া সাধারণ কোনো মেয়ে নয়। মাফিয়া বসের ইস্পাত কঠিন হৃদয়টা শুধুমাত্র চোখের চাউনিতে উলাটপালাট করে দেওয়ার সক্ষমতা রাখে এই মেয়েটা। সে আর যাই হোক অতি সাধারণ মেয়ে হতে পারে না। মেয়েটাকে নিয়ে ভেবে ভেবে ক্লান্ত অ্যারিস। এখন একটু বিশ্রামের প্রয়োজন। অজ্ঞতা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে মাথাটা শূন্যে ছেড়ে দিয়ে চোখ বুজে তপ্ত নিগুড় স্বরে বিড়বিড়ালো সে, প্রেম আমার। মাফিয়া বস আর সরলতার দৃশ্যপট অনুকরণ করে ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসে তখন অযাচিত দুটো গানের লাইন। চাইলে আশকারা পা বেঁচে থাকার কারণ, আজকে হাতছাড়া যাক ব্যস্ততার বারণ, লিখব তোমার হাতে